আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব লেটার রাইটিং। তাহলে চলো আমরা প্রশ্ন পড়ার মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমেই প্রশ্নে বলা হচ্ছে থিঙ্ক দ্যাট, মনে করো যে, ইউ আর মাসুম, তুমি মাসুম, লিভিং অ্যাট বরিশাল টাউন, তুমি বরিশাল শহরে বাস করো। ইয়োর ফ্রেন্ড মাহির লিভস ইন পাবনা, তোমার বন্ধু মাহির পাবনায় থাকে। হি ডিড এ গুড রেজাল্ট ইন দ্য লাস্ট এসএসসি এক্সামিনেশন, সে গত এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। অ্যান্ড দ্যাট রেজাল্ট ইমপ্রেসড ইউ গ্রেটলি, এবং সেই ফলাফল তোমাকে খুবই মুগ্ধ করেছে। তার মানে হচ্ছে গত এসএসসি যে পরীক্ষা হয়েছে তোমার বন্ধুর, সেই পরীক্ষাতে তোমার বন্ধু খুবই ভালো ফলাফল করেছে এবং এই ফলাফল তোমাকে খুবই মুগ্ধ করেছে। নাও এখন রাইট এ লেটার, একটি চিঠি লেখো, কংগ্রাচুলেটিং হিম, তাকে অভিনন্দন জানিয়ে, অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য সেম, অর্থাৎ তাকে এই পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে একটি চিঠি লেখো। তাহলে আমরা চলো মূল চিঠিতে চলে যাই। প্রথমেই আমাদেরকে লিখতে হবে, তোমরা ডেট লিখেও শুরু করতে পারো অথবা স্থানের নাম লেখার পরেও ডেট লিখতে পারো। ডেট আগে অথবা পরে লিখলে কোনো সমস্যা নেই। তুমি প্রথমে ডেট তারপরে স্থানের নাম, অথবা প্রথমে স্থানের নাম তারপরে ডেট লিখতে পারো, এতে কোনো সমস্যা হবে না। এখানে যেমন প্রথমে লেখা হয়েছে কলেজ রোড বরিশাল, অর্থাৎ প্রথমে জায়গার নাম লেখা হয়েছে, এরপরে ডেট লেখা হয়েছে 8 মার্চ 2025। এরপরে তুমি যার কাছে চিঠিটা লিখতেছো তার নাম লিখবা, তাহলে লিখবা ডিয়ার মাহির, অর্থাৎ প্রিয় মাহির। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোমার চিঠি পেয়েছি। মাই জয়েস নিউ নো বাউন্ড, মানে আমার আনন্দের কোনো সীমা ছিল না। এখানে খেয়াল করো, নিউ নো বাউন্ড মানে হচ্ছে কোনো সীমা না থাকা, কোনো সীমা পরিসীমা না থাকা বোঝাতে আমরা নিউ নো বাউন্ড শব্দটি বা ফ্রেজটি ব্যবহার করতে পারি। তাহলে বলা হচ্ছে মাই জয়েস নিউ নো বাউন্ড, আমার আনন্দের কোনো সীমা ছিল না। হোয়েন আই কেম টু নো দ্যাট, যখন আমি জানতে পারলাম যে, ইউ সিকিউরড GPA 5 ইন দ্য এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়েছো। যখন আমি জানতে পারলাম যে তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়েছো, তখন আমার আনন্দের কোনো সীমা ছিল না। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করো, অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার অসাধারণ কৃতিত্বের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করো। ইউ আর রিয়েলি ওর্দি অফ দিস রেজাল্ট, তুমি সত্যিই এই ফলাফলের যোগ্য। এখানে খেয়াল করো, ওর্দি অফ, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির অর্থ হলো যোগ্য হওয়া, কোনো কিছুর যোগ্য হওয়া বোঝাতে আমরা ওর্দি অফ ব্যবহার করতে পারি। এরপর বলা হচ্ছে উই আর প্রাউড অফ ইউ, আমরা তোমাকে নিয়ে গর্বিত। মাই প্যারেন্টস আর অলসো ভেরি গ্ল্যাড টু নো অফ ইয়োর সাকসেস, আমার বাবা মাও তোমার সাফল্যের কথা জেনে খুবই খুশি। আই বিলিভ ইউ উইল বি এইবেল টু ডু দ্য সেম সর্ট অফ রেজাল্টস ইন ইয়োর ফিউচার এক্সামিনেশনস, বলা হচ্ছে আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ উইল বি এইবেল টু, মানে তুমি সক্ষম হবে, ডু দ্য সেম সর্ট অফ রেজাল্টস ইন ইয়োর ফিউচার এক্সামিনেশনস, আমি বিশ্বাস করি তুমি ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও একই ধরনের ফলাফল করতে পারবে। ইট উইল বি এ গ্রেট প্লেজার ফর আস, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয় হবে, ইফ ইউ ভিজিট আস শর্টলি, যদি তুমি শীঘ্রই আমাদের এখানে বেড়াতে আসো। এখানে খেয়াল করো, এখানে প্লেজার মানে হচ্ছে আনন্দ, তাহলে বলা হচ্ছে ইট উইল বি এ গ্রেট প্লেজার ফর আস, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয় হবে, ইফ ইউ ভিজিট আস শর্টলি, যদি তুমি শীঘ্রই আমাদের এখানে বেড়াতে আসো। আই অ্যাম প্রিটি ওয়েল, আমি বেশ ভালো আছি। উইথ বেস্ট রিগার্ডস অ্যান্ড লাভ টু অল, সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিও। এরপরে আমরা চিঠিটা শেষ করব ইয়োর্স এভার, অর্থাৎ তোমারই চিরদিনের, এরপর লিখব নিজের নাম, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার নাম।
এখন যদি প্রশ্নে কোনো একটা নির্দিষ্ট নাম উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আমাদেরকে সেই নামটি এখানে ব্যবহার করতে হবে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে পরীক্ষার সময়ে। বুঝতে পারছো তোমরা? এবং এখানেই কিন্তু শেষ নয়, লেটারে অবশ্যই আমাদেরকে একটি খাম আঁকতে হবে। এই যে আমাদের একটি খাম, তোমরা এই খামটার দিকে একটু মনোযোগ দাও। তোমরা ঠিক এরকমই একটা খাম তোমাদের পরীক্ষাতে এঁকে আসবে, তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না, তোমরা একটি ভালো নম্বর পেয়ে যাবে। এইখানে আমরা প্রথমে একটা ছক আঁকবো, সেটাকে দুইটা ভাগে আমরা ভাগ করে দিব। এখানে লিখব স্টাম্প, বাংলাতে যাকে বলা হয় ডাক টিকিট। এই ছকটার বাম পাশে থাকবে ফ্রম এবং ডান পাশে থাকবে টু। এবং আমরা মনে রাখব বাম পাশে থাকবে প্রেরকের সকল তথ্য। যেমন এইখানে প্রেরক হচ্ছে মাসুম, অর্থাৎ যে চিঠিটা লিখছে, বাম পাশে যে চিঠিটা লিখছে তার সম্পর্কে বলা থাকবে। তাহলে মাসুম লিখছে কোথা থেকে? বরিশাল থেকে, তাই বাম পাশে আমরা মাসুমের তথ্য দিলাম। আর ডান পাশে আমরা দিব প্রাপকের তথ্য, অর্থাৎ চিঠিটা যার কাছে লেখা হচ্ছে তার তথ্য থাকবে ডান পাশে। যেমন টু এর নিচে আমরা লিখেছি মাহির, পাবনা, অর্থাৎ এই চিঠিটার প্রাপক হচ্ছে মাহির, যে থাকে কোথায়? পাবনাতে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের ইংরেজি রাইটিং পার্টের সকল প্রয়োজনীয় বিষয়াবলী এই চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।